দেখো এখানে একটা প্রশ্ন হয়েছে কি, কারণ নাইট্রিক অ্যাসিড সূর্যের আলোতে এটা বিয়োজিত হয়ে যায়, মানে ভেঙে যায়। এই জন্য এটা বাদামি বর্ণের বোতলে রাখা হয়। বাদামি বর্ণের বোতলে কেন রাখা হয়? কারণ বাদামি বর্ণের বোতল রঙের মধ্যে দিয়ে সূর্যের আলো চলাফেরা করতে পারে না। আপনার সূর্যের যে 7টা রং থাকে, 7টা রঙে কিন্তু এই বাদামি বর্ণের বোতলের মধ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখলে ওই নাইট্রিক অ্যাসিডটা বিয়োজিত হয় না। এইখানে এই জায়গাটা একটু পড়বা যে নাইট্রিক অ্যাসিডকে কেন বাদামি বর্ণের বোতলে রাখা হয়। তারপরে আসো ক্ষার। ক্ষারক এবং ক্ষার আমরা ক্লাস 8 এ পড়ছিলাম। ক্ষারক কি? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যেমন সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটাই কিন্তু ক্ষারক। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এই দুটাই কিন্তু ক্ষারক। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা ক্ষারক। এরপরে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক। পটাশিয়াম অক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক। এবার দেখো এই গেল তো ক্ষারক। এবার ক্ষার কি? যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষারক বলে, আরে ক্ষার বলে। তো এখন কারা কারা ক্ষার? যে সকল ক্ষারকের মধ্যে সোডিয়াম সক্রিয় ধাতু যেগুলা, যেমন সোডিয়াম পটাশিয়াম, মানে গ্রুপ 1 এ, আচ্ছা গ্রুপ 1 লাগবে না, সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম, এই তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো হচ্ছে কি ক্ষার। আর বাকি সবগুলো হচ্ছে কি ক্ষারক। কারণ এইটা ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, এই জন্য ক্ষার না। এটা ক্ষারক কিন্তু পানিতে দ্রবীভূত হয় না দেখে এটা ক্ষার না। অ্যালুমিনিয়াম অক্সাইডও পানিতে দ্রবীভূত হয় না, এটা ক্ষারক। এটাও ক্ষারক। এটা ক্ষার এবং ক্ষারক দুটোটা। প্রথম ক্ষারক কারণ অক্সিজেন আছে, দ্বিতীয় হচ্ছে এটা পানিতে দ্রবীভূত হয়, এই জন্য এটা হচ্ছে ক্ষার। এটা ক্ষারক, হাইড্রোক্সাইড আছে, আবার এটা পানিতে দ্রবীভূত হয়, এই জন্য এটা ক্ষার। পটাশিয়াম অক্সাইড এটা পানিতে দ্রবীভূত হয়, এটা ক্ষার। আবার এটা অক্সিজেন আছে দেখে এটা ক্ষারক। তো এটা ক্ষারক এবং ক্ষারক। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমাদের এখানকার মধ্যে সবগুলা ক্ষারক, কিন্তু সবগুলা ক্ষার না। সবগুলা ক্ষারক কিন্তু সবগুলা ক্ষার না। যেগুলা ক্ষার এগুলা আবার কি ক্ষারক হয়। আবার বুঝে বলি এখানে সবাই ক্ষারক কিন্তু সবগুলা ক্ষার না। শুধু যেগুলা পানিতে দ্রবীভূত হয়েছে সেইগুলা ক্ষার এবং ক্ষারক। আমাদের এরকম একটা প্রশ্ন আসে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এরপর আসো লেখো, প্রশ্নটা লেখো, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়।
হ্যাঁ দেখো এবার শিখবো আমরা যেটা ইম্পর্টেন্ট ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, যেমন একটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট বলছে, আমরা যদি অ্যালুমিনিয়ামের সংখ্যা দিচ্ছি L, নাইট্রেটের সংখ্যা হচ্ছে NO3। এখন অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে চলে যাবে, আর নাইট্রেটের যোজনী 1 লেখা লাগবে না। এটার সাথে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এবার বিক্রিয়া করলে কি হবে, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে OH এর সাথে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো এগুলা, এটা কিন্তু অ্যাকোয়াস আছে, এটাও অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলীয়, এটা একটু মাথায় রাখো তোমরা। এরপরে আসো অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে এখানে OH এর সাথে, তোমাদের গতকালকে বলছিলাম এখানকার ধনাত্মকটা বিক্রিয়া করবে এখানকার ঋণাত্মকটার সাথে। তাহলে এবার আসো যোজনী মিলে, অ্যালুমিনিয়াম ও OH এখানে 3 আর অক্সিজেন রয়েছে এখানে এটা। তারপরে যোগ এখানকার সোডিয়াম আর এই নাইট্রেটে বিক্রিয়া করবে, এই সোডিয়াম নাইট্রেট NO3। এবার যোজনী মিলাও, না সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনীও কি 1, এই জন্য কোনো কিছু লেখা লাগবে না। এবার আসো আমরা সমতা করব। সমতা, এখন থেকে আমরা সমতা শিখব। এখানে নাইট্রেট আছে কয়টা, এখানে নাইট্রেট আছে 3টা, NO3 3টা আছে, ওইদিকে আছে NO3 কয়টা, একটা, এখানে 3 দিলাম। এবার দেখো 3 দেওয়াতে সোডিয়াম হয়ে গেছে 3, এইখানে দিয়ে দিলাম কত, এই 3। এবার আসো দেওয়াতে সোডিয়াম 3 দিলে এবার মিলাই কোনটা কি হইছে, এবার মিলছে কিনা দেখি আমরা। OH 3টা হইছে, এখানে OH 3টা মিল আছে। সোডিয়াম 3, সোডিয়াম 3 ঠিক আছে। নাইট্রেটের 3, নাইট্রেটের 3 এখানে ঠিক আছে, তাহলে সবগুলা মিল আছে। আচ্ছা ঘটনা কি, পুরো 6 দিছে কেন, দেখো তো স্যার মিল এটা ঠিক আছে কিনা। ওদের সমতাটা ভুল আছে বুঝছো নি, ওরা একবার সবগুলাকে গুণ করছে। এবার আসো এইখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা মানে অদক্ষেপের চিহ্ন। এটা এই তীর চিহ্ন অর্থ হচ্ছে অদক্ষেপ, এটা পাত্রের নিচে এটা জমা হবে, আর এটা সরিয়া উৎপাদন করবে। দেখো এটার বর্ণটা কি রকম, এটা বর্ণ হচ্ছে সাদা। দেখো আমরা যখন একটা পাত্রের মধ্যে দুটোটা নিব, এটা পাত্রের নিচে জমা হবে, এটার বর্ণ সাদা দেখে দ্রবণের বর্ণ কোনো ধরনের বর্ণ প্রদর্শন করবে না, এটার বর্ণটা সাদা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে সাদা, সাদা হওয়ার কারণে ওই দ্রবণের মধ্যে কোনো বর্ণ প্রদর্শন করবে না। বইটা দেখো, বইটা দেখে এই বিক্রিয়াটার বাংলা কথাগুলো তোমরা পড়ে নাও।
হ্যাঁ, এরপরে আসো ফেরাস নাইট্রেট। ফেরাস নাইট্রেট NO3, এটার সাথে যোগ করব আমরা। তো এখানে কি হবে, এবার আয়রনের যোজনী হচ্ছে 2 আর এখানে তাহলে এখানে 2 দিতে হইব। ওএস এর যোজনী 1 দেওয়া লাগে না। না, সোডিয়াম আর নাইট্রেট, এই সোডিয়াম নাইট্রেট এই এখানে দেখো এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, এইটাও অ্যাকোয়াস। ঠিক আছে, কারণ বিক্রিয়ার সময় এই দুটারে অ্যাকোয়াস বানানো হয়, বানানোর পরে বিক্রিয়া করে, বিক্রিয়া হওয়ার পরে এই দুটো উৎপাদন হয়। এটা অ্যাকোয়াস মানে এটা পানিতে দ্রবীভূত থাকে আর এটা কঠিন অবস্থায় থাকে। এটা সবুজ বর্ণের, এটা সবুজ বর্ণ হওয়ার কারণে বর্ণটা বিক্রিয়া করার পরে বর্ণটা কি পাত্রের নিচে যে জিনিসটা জমা হয় সেটা সবুজ। এই যে পাত্রের নিচে যখন জমা হয় এইখানে এই জায়গাটাকে সবুজ দেখা যাবে। এই এরপরে আসো সমতা। সমতাটা কিভাবে হবে শুরু করি আমরা একদিক থেকে। আয়রন এখানে একটা এখানে একটা, ঠিক আছে, মিল আছে। যে কোনো একটা যৌগের থেকে, জটিল যৌগের থেকে শুরু করবা। এবার দেখো ওএইচ এখানে এখানে দুই জায়গা ওএইচ তো পরিবর্তন হয় নাই, এইজন্য আমরা কি করব, ওএইচ এর মিলায় ওইদিকে ওএইচ আছে দুইটা, এদিকে আছে কয়টা একটা, এখানে 2 দিয়ে দিলাম। এবার সোডিয়াম এখানে 2 হয়ে গেল, সোডিয়াম 2 হলে ওইখানে 2 দেওয়া লাগবে। এবার নাইট্রেটের কত হয়ে গেল, 2 হয়ে গেল। এই অবজেক্টিভ কিন্তু আসে এরকম যে তোমাদেরকে সমীকরণের উপরে সমীকরণটা দিবে সমতাকরণ ছাড়া। এবার বলবে যে কি সমীকরণটা সমতা করতে গেলে কত কত দ্বারা গুণ করতে হইব। এটারে 1, এটারে তো 3, তারপরে এটারে 1, তারপরে এটারে কত 3, মানে অবজেক্টিভ দিয়ে দেয় নিচের কোন সংখ্যাগুলো দ্বারা গুণ করলে সমীকরণটা সমতাকরণ হবে। 1 3 1 3 এরকম করে দেয়, এর ধারাবাহিক ভাবে দেয়। হ্যাঁ, গেছে এটা। এবার আসো ফেরাস নাইট্রেট তো এবার আছে ফেরিক নাইট্রেট, FeNO3, এইখানে 3 ফেরিক, এটা হচ্ছে ফেরাস মানে আয়রনের জন্য 2 হলে ফেরাস হয়, আর 3 হলে ফেরিক হয়। ফেরিক নাইট্রেট যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার বিক্রিয়া করলে A3। হ্যাঁ, হ্যালো, এখন জয়েন দিয়ে দেখো, কারণ ওইখানে জয় একবার রিমুভ করে দিলে আর ঢোকা যায় না। এখন জয়েন দিয়ে দেখো না ঢোকা আছে ক্লাস করতে পারবে। আচ্ছা, NaNO3, এবার মিলাই আমরা সমতাকরণ। আয়রন এখানে একটা আছে এখানে একটা, ঠিক আছে। ওএইচ এখানে 3টা কিন্তু ওএইচ এখানে আছে একটা, এখানে 3 দ্বারা গুণ। সোডিয়াম 3 হয়ে গেছে, এইখানে 3, তাহলে তো মিলে গেছে। এই এরপরে এটার বর্ণ হইছে বাদামি বর্ণ। বাদামি বর্ণ দেখা এটা তো পানিতে অদক্ষেপ সৃষ্টি করে, আর এর জন্য পাত্রের তলায় যেটা জমা হয় ওই বর্ণটা বাদামি বর্ণের হয়। এই এবার আসো কপার নাইট্রেট। কপার নাইট্রেট, কপারের দুইটা যোজনী আছে এখানে, কপার কিউব যোজনী 2 ব্যবহার হয়েছে। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সব একই, তোমরা এটি করবা, বর্ণটি মুখস্থ করবা। তারপরে আছে জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট আছে ওটা করবা, তার বর্ণটা বিক্রিয়াটি করবা। এবার অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া, অ্যামোনিয়াম লবণকে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম লবণ। গতকালকে তো বলছিলাম যে লবণটা কি, লবণ হচ্ছে, আমরা লবণটা আর একটু সহজ বলতে দেখো,
লবণ চিনার উপায় হচ্ছে ধাতু বা অ্যামোনিয়াম NH4 এই তাদের সাথে ক্লোরিন, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসবে ক্লোরিন। এরপরে ক্লোরিনের পরে নাইট্রেট NO3, নাইট্রেট আসবে কোথা থেকে? HNO3। তারপরে সালফেট SO4, এটা আসবে সালফিউরিক অ্যাসিড থেকে। তারপরে কার্বনেট, এটা আসবে কার্বনিক অ্যাসিড থেকে। ফসফেট PO4, এটা আসবে ফসফরিক অ্যাসিড থেকে। আচ্ছা, আমার প্রশ্ন, HCl অ্যাসিড, তাহলে HI কি অ্যাসিড হবে কিনা? তাসমিনা, যে কেউ বলতে পারো। এখন হচ্ছে প্রশ্ন, যারা রসায়নের সামনে যেতেছে না, এখন হচ্ছে পিছনতে পড়াই আইছে, এটি বেসিক পড়াই আসছে। এটা অ্যাসিড কিনা? জি স্যার। কেমনে কত? এটা অ্যাসিড আমরা স্যার অ্যাসিড তো কত? স্যার আপনি কোনটার কথা বলছেন? নিচেরটা। হ্যাঁ স্যার, নিচেরটা তো অ্যাসিড, কেননা অ্যাসিড তো জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে। হ্যাঁ, এটা যদি যখন H+ উৎপন্ন করে, তাহলে এটা কি অ্যাসিড? না স্যার। এটা H+ জলীয় দ্রবণ উৎপাদন করে না। এটা মানে এইভাবে আয়নিত কখন? এটা যখন ইয়ার সাথে দিকটা বিশেষ সময়, সব সময় করে না। এটা জলীয় দ্রবণ এটা করে না, যদি উৎপাদন করে। দেখো তোমরা আবার মনে করো না, সেই যে বলছে এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপাদন করে, এটা এসিড। আবার মিথেন CH4, এটার মধ্যে তো হাইড্রোজেন আছে, এটাও তো এসিড হতে পারে, কারণ হাইড্রোজেন থাকলে তো হাইড্রোজেন আয়ন হবেই না, এরকম না। তো তোমাদেরকে সহজ পদ্ধতি বলে দিই, গ্রুপ 17, গ্রুপ 17 এর মৌলগুলো কারা? হাইড্রোজেন প্লাস গ্রুপ 17, এর মৌল হচ্ছে কি? ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে অ্যাসকেটিন। অ্যাসকেটিনের সংকেত কি? অ্যাসকেটিন কি দেখো তো একটু। এটি হ্যাঁ ঠিক আছে, এটি। এই গ্রুপ 17 এর সাথে এই মানে হাইড্রোজেনের সাথে যদি তারা থাকে, এগুলো হচ্ছে অ্যাসিড। এবং অ্যাসিড কি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সবচাইতে শক্তিশালী অ্যাসিড হচ্ছে এইটা। যদি বলে এখানে সাইডটা দিয়ে দিলে কোন অ্যাসিডটা শক্তিশালী, এই অ্যাসিডটা শক্তিশালী। তারপরে কম শক্তিশালী হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন অ্যাসিটাইড। এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে এটা, দুর্বল হচ্ছে এটা, এই জন্য এটারে নিয়ে এত আলোচনা করে না। তাহলে এইখানে বাকি সাইডটা অ্যাসিড, আমাদের অ্যাসিড জানার বাইরেও আমরা এখানে পাইছি এইগুলা, এইটা মাথায় রাখবা। এবার আসো ক্যালসিয়াম কার্বনেট কি? এটা ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিড, লবণ না ক্ষার, কোনটা? স্যার এটা কোনোটাই না। লবণ স্যার, কার্বনেট স্যার, কার্বনেট। আর বেটা কার্বনেট তো বুঝছি, আমার কথা সেটা অ্যাসিড হইব না লবণ হইব না ক্ষার হইব, তিনটার মধ্যে কোনটা? স্যার লবণ। স্যার লবণ। এই আছে লবণ। এবার আসো আমি আরেকটু বিশ্লেষণ করি। লবণ তিন প্রকার। তোমরা একটু খাতার মধ্যে একটু আগে যেটা লিখছিলা মনে হয় না তো? কারণ তোমাদেরকে না বললে তো লিখবা না। জি স্যার।
হ্যাঁ লবণ হচ্ছে দুই প্রকার তিন প্রকার লবণ। অম্লীয়, নিরপেক্ষ, তারপরে হচ্ছে ক্ষারীয়। এই তিন প্রকার লবণ আছে। অম্লীয় লবণটা কোনটা হবে? অম্লীয় লবণ হচ্ছে শক্তিশালী অ্যাসিড। অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী মানে সক্রিয় লিখতে হবে, সক্রিয় অ্যাসিড ও ক্ষার। সক্রিয় ক্ষার। দেখো আমরা তো জানি লবণ উৎপাদন হয় অ্যাসিড এবং কি ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপাদন হয়। এখন ওই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে দুটোটা যদি শক্তিশালী হয় তাহলে ওটা হচ্ছে কি নিরপেক্ষ লবণ। ওটা হচ্ছে কি নিরপেক্ষ লবণ যদি দুটোটাই যদি সক্রিয় হয়। আর অম্লীয় লবণ কখন হবে? যদি অ্যাসিডটা সক্রিয় হয় মানে শক্তিশালী হয়। অ্যাসিডটা যদি শক্তিশালী আর ক্ষারটা যদি দুর্বল হয় তাহলে এটা হচ্ছে কি অম্লীয় লবণ। ক্ষারীয় লবণ দেখো, ক্ষারীয় লবণ হচ্ছে কি ক্ষারটা যদি শক্তিশালী হয় অ্যাসিডটা যদি দুর্বল হয় তাহলে এটাকে বলা হয় ক্ষারীয় লবণ। এবার আমরা চিনব কিভাবে? আসি আমরা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আলোচনা করি। ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম আসতে পারে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। ক্যালসিয়ামটা এই দুটো ক্ষারের থেকে আসতে পারে। দেখো এই ক্যালসিয়ামটা দুটো ক্ষারের থেকে আসতে পারে। আর কার্বনেট আসবে কার্বনিক অ্যাসিড। দেখো সকল খনিজ অ্যাসিড হচ্ছে কি সক্রিয় অ্যাসিড কার্বনিক অ্যাসিড বাদ দিয়া। সকল সক্রিয় মানে খনিজ অ্যাসিড হচ্ছে সক্রিয় অ্যাসিড শুধু কার্বনিক অ্যাসিড বাদ দিয়া। আর খনিজ অ্যাসিড কাকে বলে? যেগুলা ফলমূল শাকসবজিতে পাওয়া যায় না এগুলাকে বলা হয় খনিজ অ্যাসিড। আর যেগুলা ফলমূল শাকসবজিতে পাওয়া যায় ওইগুলাকে বলা হয় জৈব অ্যাসিড। সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড। আর এটা খনিজ অ্যাসিড হইও এটা দুর্বল। কারণ দেখো আমরা কিন্তু কোকা কোলা 7 আপ এগুলা যে পান করি তাদের মধ্যে কিন্তু এটা থাকে। এই জন্য এটা খাইতে পারি আমরা, কিন্তু এটা তো খনিজ অ্যাসিড। এইটা খনিজ অ্যাসিড এটা দুর্বল হওয়ার কারণে আমরা কি করতে পারি? খাইতে পারতাছি। দেখো এটা যদি শক্তিশালী হইতো তাহলে পৃথিবীতে কোনো প্রাণী টিকে থাকতো না। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়া এটা উৎপাদন হয়। তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে আর পানি আছে, বিক্রিয়া করতে প্রচুর পরিমাণে এটা উৎপাদন হয়। তাহলে তো কি হইতো? এই অ্যাসিডে মানুষের ক্ষত সৃষ্টি করতো, জীবজন্তুর ক্ষত সৃষ্টি করতো। এটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এইগুলা কোনো কিছু ক্ষতি হয় না, আর আমরাও প্রাণ করি ফেলে এগুলা। তো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর এটা কিন্তু শক্তিশালী। শক্তিশালী কারা? ওই আমের সাথে যেগুলো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যেই সকল ধাতু আম উচ্চারণ হয় তাদের সাথে তাদের ক্ষার এবং ক্ষারক এগুলো হচ্ছে শক্তিশালী। যেই সকল ধাতুর উচ্চারণে আম আসে তাদের সাথে অক্সিজেন হাইড্রোক্সাইড থাকলে যে ক্ষারক হয় এগুলো হচ্ছে সক্রিয়। আর অন্যগুলো হচ্ছে দুর্বল, যেমন সিলভার অক্সাইড, হাইড্রোক্সাইড, জিঙ্ক, কপার, আর রুবিডিয়াম, এরকম অনেকগুলো আছে ওইগুলো আছে না কি হয় দুর্বল ক্ষার। এবার আমরা এখানে বিশ্লেষণ করে এই লবণের বিশ্লেষণ করে পাইছি ক্ষার এটা, অ্যাসিড এটা। এটা হচ্ছে সক্রিয় আর এটা হচ্ছে দুর্বল। তাহলে আমরা এটাকে বলতে পারি কি? ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ। এই জন্য অবজেক্টিভ পড়তে গেলে দেখো যে কি নিচে কোনটি ক্ষারধর্মী বা ক্ষারীয় এরকম বলে দিবে।
এবার আসো আমরা যে লবণ খাই সোডিয়াম ক্লোরাইড, এটা আইছে কোন জায়গা থেকে দেখি? সোডিয়াম আইতে পারে সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। ক্লোরিন আসবে HCl আসবে এখান থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আয়েশা যে জয়েন করে নাই যে, আয়েশা আজকে যে জয়েন করে নাই এই জন্য আর কি। হ্যাঁ জানে তো, ও জানে তো। আচ্ছা ওই ইয়া করলেন যাকে জয়েন করে না এটার ভিডিওটা দেখে নিব, ক্লাস তো শেষ হয়ে যাবে 12টার দিকে একটু জয়েন করতে বলেন, বুঝছেন নি? হ্যাঁ 12টা থেকে ওই যে প্রশ্নটা সাবমিট হয় না ওইটা একটু শিখাবো কেন হয় না। হ্যাঁ এখন থাকো, এটা ভিডিওটা রাত্রে দেখে নিব। এখন না না এখন আগে মাথা বুঝবো না, থাক থাক। হ্যাঁ এরপরে দেখো দোনোটা সক্রিয়, দোনোটা সক্রিয় হলে কি হইব? নিরপেক্ষ লবণ। দোনোটা সক্রিয়, তাহলে এই জন্য এটা হচ্ছে নিরপেক্ষ লবণ, এটা শুধু লবণ বলা যায়। এরপরে দেখো আরেকটা জিঙ্ক সালফেট। এবার আসো এই জিঙ্ক সালফেট তো, এবার এটা কি? এই জিঙ্কটা আসতে পারে কোথা থেকে? জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে। এবার সালফেট আসবে সালফিক অ্যাসিড থেকে, H2SO4। এবার দেখো এইগুলো হচ্ছে এইটা হচ্ছে দুর্বল আর এটা হচ্ছে সক্রিয়। এবার এটা কোনটা হবে? এটা হচ্ছে কি অম্লধর্মী, অম্লীয়। এই লবণ হইলেও আজকে আমরা শিখলাম কি? লবণ হইলেও দেখো লবণ হইলেও যে এটা অ্যাসিড এবং ক্ষার হইতে পারে এই জিনিসটা আজকে শিখে এলাম। এই তোমরা এই জায়গাটা অ্যাসিডের পিছনের জায়গাটা পড়বা, ক্ষার পুরাটা পড়বা, ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া এটা পড়বা। এরপরে আসো রসায়ন কতটুকু পড়া দিতেছে আমি দেখো। ইয়া পৃষ্ঠা পর্যন্ত 217 পৃষ্ঠা পর্যন্ত পড়বা তোমরা। আর স্যার এই জায়গাটা বুঝেছি, এই জায়গাটা পড়বা। আর ধরো আর একটু আছে পড়া। 218 নম্বর পৃষ্ঠায় যে ক্ষার এবং অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম, ক্ষার এবং অ্যাসিড দুটোই ক্ষয়কারী ধর্ম আছে, ওই জায়গাটা একটু পড়ে দিল। ঠিক আছে, এই গেছে এটা। আচ্ছা তোমাদের বায়োলজি খবর কি? বায়োলজি 13 অধ্যায়, বায়োলজি যে 13 অধ্যায় দেওয়া আছে তানভীর তোমাদের সিলেবাসে আছে বায়োলজি 13 অধ্যায়? মাহি আছে নই আসুনি লাইনে? মাহি জি স্যার। আচ্ছা। 11 অধ্যায়। আরে না 13 অধ্যায় পর 11 অধ্যায় না, সিলেবাস কি 13 অধ্যায়? মানে নামটা বলতেছে অধ্যায়টা 13 হবে। বায়োলজি বইটা বাইর করো। ঠিক আছে। 13 অধ্যায়টা বাইর করো।
আজকে আজকে তোমাদের পরীক্ষা নাই বুঝছো, বাংলাটা যেটা পড়া ছিল ওইটা এতটুকু থাকো, উত্তরগুলা স্যারে দিতাম বিনা কারণ হচ্ছে কি তোমাদেরকে একটু করে শিখাইলে তখন উত্তরগুলা নিজে কারেকশন করে নিও। হ্যাঁ বের করছো? তেরো অধ্যায়টা তোমরা ক্লাস 8 শিখছিলা, বাস্তুতন্ত্র তোমাদের শিখে আছে ক্লাস 8 থাকতে। আমরা বাস্তুতন্ত্রের ইয়াটা পড়বে, এগুলা জড় উপাদান ইয়া উপাদান এগুলো পড়লে পারবা, সবটা পর্যন্ত শিখো। উপরে বাস্তুতন্ত্র ক্লাস 8 ছিল। খাদ্য শিকলা স্যারে বুঝাবো, খাদ্য শিকলে এখন আসো। খাদ্য শিকল খাদ্য জাল। খাদ্য শিকল খাদ্য জালটা কি? একটা বাস্তুতন্ত্রের মধ্যে কি হয়, উৎপাদকে খায় প্রথম স্তরে খাদ্য, না উৎপাদকের খায় প্রথম স্তরে খাদ্যকে, প্রথম স্তরে খাদ্যকে খায় দ্বিতীয় স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্যকে খায় তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদ্য। এইভাবে একটা আরেকটাকে খাওয়ার মাধ্যমে যে একটা শিকল গঠিত হয় তাকে বলা হয় খাদ্য শিকল। খাদ্য শিকলটাকে আবার কিন্তু দুইটা ভাগে ভাগ করছে, মানে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল, তারপর হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল। তাহলে পরজীবী খাদ্য শিকারজীবী খাদ্য শিকল কি? যেটা শিকার করে করে খায়। তাহলে শিকারজীবী খাদ্য শিকল মানে কি? শিকার করে করে খায়, যেটা হচ্ছে কি উৎপাদন থেকে শুরু হয়, উৎপাদন, তারপর আছে প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, এইভাবে তৃতীয় স্তরের খাদ্য, এইভাবে যেটা হয়। এরপর হচ্ছে পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকলটা হচ্ছে কি? এটা হচ্ছে কি, এটা শুরু হয় বড় প্রাণী থেকে শুরু হয়। যেমন বড় প্রাণী কিরকম, আমাদেরকে খায় কি? মানুষের রক্ত খায় মশায়, মশায় খায় ডেঙ্গু ভাইরাস। দেখ আমরা না বলি যে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসটা থাকে মশার গায়ে, ওইটা হচ্ছে মশার রোগ। এখন যে করোনা যেরকম মানুষেরই হয় শুধু, আর ডেঙ্গুটা শুধু মশাদের হয়। এখন মশা যখন মানুষের গায়ে যখন বসে, ওই ভাইরাসটা মানুষের গায়ে চলে আসে, কিন্তু এই রোগটা কিন্তু হচ্ছে কি মশার রোগ। তাহলে এই দেখো ওইখানে কি মানুষ, মানুষের পরে মানুষের খায় কে? মশা, মশারে খায় কে? ডেঙ্গু ভাইরাস। তাহলে দেখো এটা আস্তে আস্তে বড় থেকে কি হয়েছে, ছোট দিকে গেছে, বড় থেকে ছোট, মানুষ বড়, তারপরে ছোট মশা, তারপরে হচ্ছে ভাইরাস ছোট। তাহলে এটাকে বলা হয় পরজীবী। আর হচ্ছে কি মৃতজীবী। মৃতজীবী খাদ্য শিকল যেটা থেকে পুষ্টি মৃত দেহ থেকে পাওয়া যায়, এইটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। যেমন মৃতদেহ, ছত্রাক, কেঁচো। মৃতদেহ যে কোনো জিনিসে যদি আমরা মাটিতে ফেলে দিই, মরা প্রাণী গুলারে, উদ্ভিদ গুলারে ফেলে দিলে ওটার উপরে ছত্রাকে কি করে বিক্রিয়া করে, বিক্রিয়া করে যে ছত্রাক গুলা ওই ছত্রাকের খায় কিন্তু কেঁচো। কেঁচো দেখবে যে শুকনা মাটিতে কেঁচো হয় না, কেঁচো হবে কি স্যাঁতসেঁতে মাটিতে, পচাযুক্ত মাটিতে আছে না কেঁচো হয়। আর তোমরা দেখবে কিভাবে বাসাতে যদি থাকো সবাই, তাহলে মৃতজীবী যেটা হয় সেটা শুরু হইব মৃতদেহ থেকে, মৃতদেহ, তারপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে কি কেঁচো। এরপরে দেখো খাদ্য এইভাবে খাদ্য শিকল স্বয়ং সম্পূর্ণ। খাদ্য শিকল হচ্ছে শিকারজীবী খাদ্য শিকলটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, কারণ এটা উৎপাদক থেকে শুরু হয় এভাবে গেছে, কারণ একটা তার উৎস আছে, সূর্যালোক উপসে খাদ্য তৈরি করতে পারে। আর এটা দিয়ে দেখো এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ খাদ্য শিকল না, কারণ মানুষ কি কিভাবে খাদ্য বহন করতেছে তার কোনো তথ্য এখানে নাই।
এরপরে মৃত দেহটা কেন না, তাহলে এই খাদ্য শিকলটা হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য শিকল। তো তোমরা কাজ করবা এই খাদ্য শিকলটা পড়বা। এখন আসি আমরা একটা জায়গা থেকে খাদ্য শিকলটা লেখার চেষ্টা করি। নিচে একটা চিত্র তো দেওয়া আছে, ওটা খাদ্য শিকল একেবারে নিচে চিত্র, বই বাইর করো 288 পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ 288 পৃষ্ঠার মধ্যে তোমরা একটা চিত্র দেখো, বনভূমির একটি খাদ্য জাল। খাদ্য জালটা কি? একটা বাস্তুতন্ত্রের সকল খাদ্য শিকল নিয়ে যে জিয়াটা গঠিত হয় সেটা খাদ্য জাল। আমরা এইখান থেকে আসলে না খাদ্য শিকল লিখব। খাদ্য শিকল লিখব কিভাবে? উপর দিক থেকে যাই আমরা। প্রথম সবুজ উদ্ভিদের খায় খরগোশে, খরগোশকে খায় মানুষে, মানুষের খায় গুইসাপে, খায় নাকি? দেখো এখানে মানুষটা হইতো না, বুঝছো না? ওই যে মানুষে দেখো মানুষটা হবে মানুষ, কারণ গুইসাপে মানুষকে তো কামড় দেয়, ওইখান থেকে আসছে মনে হয়। তাহলে সবুজ উদ্ভিদের খায় খরগোশ, খরগোশের খায় মানুষের খায় গুইসাপে। এরপরে গুইসাপের খায় কে? বাঘে। এটা একটা খাদ্য শিকল। এরপরে আবার আসো সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের খায় কিনা কয়, দেখো এখানে ছোট্ট করে কি দিছে একটা পোকা, পোকারে খায় ব্যাঙে, ব্যাঙের খায় কে? সাপে, সাপের খায় কে? কিনা কয় ময়ূর। আবার দেখো সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের খায় পোকা, মানে লতা পাতা এগুলা খায় পোকা, পোকারে খায় ব্যাঙে, ব্যাঙের খায় আবার দেখো ব্যাঙের বাঘ দিছে কি লেগা, এই বাঘে কি ব্যাঙ খায় নাকি? আচ্ছা যেহেতু তারা দিছে আমরা এটা দিয়ে দিব, কথা কি বুঝছো? বাঘের খায় ব্যাঙের খায় বাঘে, এইভাবে দিয়ে আছে না। তোমরা এক কাজ করবা, খাদ্য শিকল তৈরি করে নেবা। তোমাদের এইচডব্লিউ আছে, এটা খাদ্য শিকল তৈরিটা, আর পিছনের পড়াগুলা পড়ে ফেলবা বায়োলজি। আর আজকে তোমাদের পরীক্ষা নাই, আগামী কালকে পরীক্ষা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, যে সিলেবাসে যে পড়াটা আছে সেটা। রাত তোমাদের কালকে থেকে পরীক্ষা হচ্ছে রাত্রে 8টার দিকে। আর রুটিন যেটা স্যারে দিছি এটা একটু পরিবর্তন হবে, ডেট একটু, মানে আজকে তো 24 তারিখে পরীক্ষাটা, তো 25 তারিখে গেছে, এইভাবে 25 তারিখেরটা 26 তারিখে যাবে।